তোমাদেরকে স্বাগতম নতুন ক্লাসে। আজকে চট্টগ্রাম অঞ্চল 2024-এর এটা করব, অঙ্কগুলো করব। একটি ভগ্নাংশের 4 গুণ হলো 8/3, তাহলে ভগ্নাংশের 3 গুণ কত? দেখো এই ম্যাথটা খুবই ইজি। তাহলে একটি ভগ্নাংশের 4 গুণ, ভগ্নাংশের 4 গুণ সমান 8/3। তাহলে ভগ্নাংশের 1 গুণ মানে সম্পূর্ণ ভগ্নাংশটা কত হবে? যেহেতু 4 গুণ সমান তো এটা ভাগ 4 ইকুয়াল টু, আমরা কি জানি ভাগ হলে এটা উল্টে যায়, তার উপরে 4-এর নিচে তলায় 1 থাকে মনে মনে, তো 1 উপরে চলে গেছে, তাহলে হবে 2/3। তাহলে ভগ্নাংশটির 3 গুণ কত? ইকুয়াল টু, গুণ মানে এখানে ইকুয়াল টু 2। এটা হলো তার অ্যান্সার। ভগ্নাংশটি 3 গুণ হবে 2। আরেকটা অঙ্ক, তোমার কাছে 5টি ধনাত্মক পূর্ণ সংখ্যা আছে যাদের গড় 7। 5টি ধনাত্মক পূর্ণ সংখ্যা আছে, গড় হলো 7। এর মাঝে 3টি সংখ্যা তোমার প্রথম বন্ধুকে দিলে এই সংখ্যা 3টির গড় হলো 5। বাকি 2টা সংখ্যা দ্বিতীয় বন্ধুকে দিলে দ্বিতীয় বন্ধুর কাছে থাকা সংখ্যা দুটির গড় কত? দেখো প্রথমে আমরা 7টি সংখ্যার গড়, 7টি সংখ্যার গড় যদি হয় 7টি না, এখানে 5টি, এখানে হবে 5টি সংখ্যার গড় 7। তাহলে 5টি সংখ্যার সমষ্টি কত হবে? এখানে টোটাল সংখ্যাটা বের করে, মান বের করে, বন্ধুকে কত দিছি এটা বের করে বিয়োগ করলে বাকি যে দ্বিতীয় বন্ধুকে কত দেওয়া হয় সেটা বের হবে। তাহলে আমরা আগে টোটালটা বের করি, 5টা সংখ্যার সমষ্টি বের করি। তাহলে 5 গুণন 7 ইকুয়াল টু 35। তাহলে প্রথম বন্ধুকে দিয়েছে কয়টা? প্রথম বন্ধুকে দিল 3টা, যার গড় হলো 5। তার মানে প্রথম বন্ধুকে দিল 15। অর্থাৎ দ্বিতীয় বন্ধুকে কত দিছে? দ্বিতীয় বন্ধুকে দিল 35 থেকে 15 দিলে বাকিটা দিছে দ্বিতীয় বন্ধুকে, তার মানে দ্বিতীয় বন্ধুকে দিয়েছে 20। দ্বিতীয় বন্ধুকে 2টা সংখ্যা দিচ্ছে, তাহলে 2টা সংখ্যার সমষ্টি হলো, দ্বিতীয় বন্ধুর 2টা সংখ্যার সমষ্টি কত? 20। তাহলে দ্বিতীয় বন্ধুর 2টি সংখ্যার সমষ্টি ইকুয়াল টু 20। তাহলে দ্বিতীয় বন্ধুর একটি সংখ্যার গড়, তাহলে গড় হবে ইকুয়াল টু 10। এটা হলো এটা অ্যান্সার। নেক্সট অঙ্কটা করব। তোমার কাছে কিছু চকলেট আছে যা তুমি কয়েকজন বন্ধুর মাঝে সমানভাবে ভাগ করে দিতে চাও। কিছু চকলেট আছে আমার কাছে যা কয়েকজন বন্ধুর মাঝে, এখানে কয়েকজন বন্ধুর মাঝে ভাগ করে দেব। তুমি খেয়াল করে দেখলে 2জনের মধ্যে ভাগ করলে একটা চকলেট অতিরিক্ত থাকে, 4 জনের মধ্যে ভাগ করলে 3টা চকলেট অতিরিক্ত থাকে, 6 জনের মধ্যে ভাগ করলে 5টা চকলেট অতিরিক্ত থাকে, এবং 8 জনের মধ্যে ভাগ করলে 7টা চকলেট
অতিরিক্ত থাকে। তাহলে তোমার কাছে সর্বনিম্ন কয়টি চকলেট থাকা পসিবল? তাহলে আমি ধরে নিলাম যে চকলেট এখানে প্রথম বন্ধু, তাহলে দুইজনের মধ্যে ভাগ করে, দুইজনের মধ্যে যখন ভাগ করে, দুইজনের মধ্যে যখন ভাগ করে সমান কি হবে? সমান হবে, আমি ধরে নিলাম যে এক্সটা করে পায় চকলেট, তাহলে চকলেটের সংখ্যা হবে 2x + 1। তারপরে হবে যখন 4 জনের মধ্যে ভাগ করে, চারজনে যখন ভাগ করে তখন হবে 4y + 1। তারপরে যখন 4 জনের মধ্যে, এরপর যখন 6 জনের মধ্যে ভাগ করে তখন 6 জনের যখন ভাগ করে তখন কি হয়? 6xyz ধরলাম প্লাস, এখানে 1 না, এখানে হবে 4 জন যখন ভাগ করে তখন কি দাঁড়ায়? আচ্ছা, 4 জনের যখন ভাগ করে তখন 3টা চকলেট, তখন এটা হবে 3 হবে। 6 জনের যখন ভাগ করে তখন হবে 5, এবং 8 জনের যখন ভাগ করে, 8 জন যখন ভাগ করে তখন হবে xyz, সাপোজ m ধরলাম 7। এখন সর্বনিম্ন কতটি চকলেট থাকা পসিবল? কয়জন বন্ধুর মধ্যে ভাগ করে দিছে? 4 জন, 6 জন, 2 জন, 8 জন, কয়টা থাকা পসিবল? এখন এখানে m এর মান যদি 1 ধরি, m সমান লাস্টটা আমরা ধরি m = 1 হলে চকলেট 15টা। তাহলে 15টা চকলেট এখানে এই ভাগ করা যাবে, 3 4 12 এটা করা যাবে, কিন্তু 6 × 2 = 12, এখানে থাকবে কয়টা? 3টা থাকবে। তাহলে এটা হবে না, এই মান অ্যাকসেপ্টেবল না। m সমান 2 হলে চকলেট সমান 8 × 2 = 16 আর সাথে 23। 23 ক্ষেত্রে যদি ধরি এই শর্ত খাটবে, 11টা করে ভাগ পাবে, একটা ওকে। এখানে যদি 4 5 20, 3টা থাকবে। এখানে 3 6 18, 5টা থাকবে। এরপরে এখানে তো নিলামই 8 × 2 = 16 37, তার মানে এখানে 23, তারপর সর্বনিম্ন 23টি চকলেট থাকা পসিবল। হ্যাঁ, আরো বড় মানও হইতে পারে, কিন্তু আমরা ছোট থেকে শুরু করলাম, 1 থেকে শুরু করছি যাতে সর্বনিম্ন মানটাই পাওয়া যায়। এটা হলো এটার অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। দেন আমরা পরের অঙ্কটা করব। এবিসি ত্রিভুজে AB = BC, AB = BC, ABC কোণ = 40 ডিগ্রি কোণ, এটা হলো 40 ডিগ্রি। GAC কোণ সমান 40 ডিগ্রি। এই যে GAC এই কোণটাও 40 ডিগ্রি, এটাও 40 ডিগ্রি। তাহলে DGC-র মান কত? DGC-র মান কত? এটার মান চাইছে, এটার মান কত? আচ্ছা, আমরা জানি কি দুইটা বাহু যদি সমান হয় AB এবং BC, তাহলে বিপরীত কোণগুলো সমান হবে। তাহলে এখানে AB সমান BC, এই যে AB, AB-র বিপরীত কোণ হলো এটা,
সরি বিসির বিপরীত কোণ এটা, আর এ বির বিপরীত কোণ হলো এটা। এটার মান যদি 40 ডিগ্রি হয় তাহলে এ কোণ প্লাস সি কোণ সমান কত হবে? ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি মাইনাস 40 ডিগ্রি ইকুয়াল টু 140 ডিগ্রি হবে দুইটা কোণ মিলে। দুইটা কোণ মিলে 140 ডিগ্রি। এখন আমরা কি জানি? দুইটা কোণ এ কোণ আর সি কোণ সমান, কারণ কি এটা এ বি এবং বিসি বাহু সমান হওয়ার কারণে। তাহলে প্রতিটা কোণ হবে 70 ডিগ্রি। এই কোণটা হবে, টোটাল কোণটা হবে 70 ডিগ্রি, তাহলে এই কোণটা হবে 30 ডিগ্রি। আচ্ছা, এই কোণটা যদি 30 ডিগ্রি হয়, এই কোণটা কয় ডিগ্রি হবে? জি কোণ। জি কোণ সমান সমান হবে 180 ডিগ্রি মাইনাস এই 40 ডিগ্রি 30 ডিগ্রি, তার মানে 40 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি। 180 থেকে 70 ডিগ্রি দিলে 110 ডিগ্রি। এটা হলো এটার অ্যান্সার, 110 ডিগ্রি। নেক্সট আমরা পরের অঙ্কটা করি। একদিন তোমার মনে হলো তুমি খেজুরের রস খেতে চাও, কিন্তু তা খাওয়ার জন্য তোমাকে গ্রামে যেতে হবে। ধরো এটা তোমার একটা অবস্থান, এখানে তুমি আসো, এখান থেকে তোমাকে যেতে হবে গ্রামে। এটা হলো গ্রাম। ওকে, তোমার বাসা থেকে গ্রামে আসা যাওয়ার একমাত্র মাধ্যম হলো বাস। আমরা কিসে যাই? বাসে যাই। তো একদিন তুমি বেরিয়ে পড়লে এবং সেখানে 4 গ্লাস রস খেয়ে আবার বাসায় ফিরে দেখলে তোমার 132 টাকা খরচ হলো। তাহলে একদিন ইউ গেলা, 4 গ্লাস রস খাইলা, আবার ফেরত আসলা, তাহলে খরচ হলো কত? 132 টাকা। আচ্ছা, আরেকদিন তুমি তোমার বন্ধু সাথে গিয়ে দুজন মিলে 10 গ্লাস রস খেলে। আচ্ছা, আরেকদিন আমরা কি করলাম? আরেকদিন কি করলাম? ইউ প্লাস এফ গেলা, 10 গ্লাস রস খাইলা, আবার ফেরত আসলা, তাহলে খরচ হইল কত? 294। এটা আঁকানোর উদ্দেশ্য হইলো যাতে যে ভিজুয়ালটা করতে পারো, বুঝতে পারো যে অঙ্কটা কিভাবে করতে হবে। আচ্ছা, এখন আমরা এটা দুইভাবে করতে পারি। এক্স এর মান ধরে করতে পারি অথবা এক্স এর মান ছাড়াও করতে পারি। হ্যাঁ, এক্স এর মান ধরে, এক্স এর মান ছাড়া করাটা ভালো, তাহলে ম্যাথটা ক্লিয়ার হয়। এক্স এর মান ধরলে একটা সমীকরণে পড়ে যায়, অনেক সময় ভিতরের যে ব্যাপারটা এটা বোঝা যায় না। তো আমরা এক্স এর মান ছাড়া করবো এবং এক্স এর মান দিয়ে করব। আচ্ছা, এখানে 4 গ্লাস রস, এবং ও যে একবার গেছে, একজনে গেছে এবং ফেরত আসছে, তাহলে একজনের আসা যাওয়া মানে দুইবারের বাস ভাড়া। একবারে বাস দিয়ে গেছে, আবার বাস দিয়ে আসছে, দুইবারের বাস ভাড়া 132 টাকা। সেকেন্ড টাইম কি হবে? 10 গ্লাস রস, এবং এটা দুইজন গেছে, যাওয়ার সময় দুজন ভাড়া দিয়েছে, আসার সময় দুজন ভাড়া দিয়েছে, তার মানে 4 বারের বাস ভাড়া, 4 টাইম বাস ভাড়া। এটা হলো 294 টাকা। এখন আমরা যদি একটা কাজ করি, এইটাকে যদি আমরা 2 দিয়ে গুণন দিই, দিয়ে এখান থেকে বিয়োগ করে দিই, তাহলে কি দাঁড়ায়? এটা 2 দিয়ে গুণন দিলে এখানে হবে 8 গ্লাস রস এবং 4 বারের বাস ভাড়া সমান 264 টাকা। আর এখানে তখন থাকবে 10 গ্লাস রস প্লাস, তার মানে এখানে আমরা যদি এরকম করি যে 8 গ্লাস, একটা সংক্ষেপে লিখি, 8 গ্লাস প্লাস 4 বারের, এটা আমরা এতে করি, ইংলিশে লিখি 4 বারের
বাস ভাড়া, এটাকে আমরা এই লাইনটাকে আমরা 2 দিয়ে গুণন করলাম। হ্যাঁ, এই লাইনটাকে আমরা 2 দিয়ে গুণন করলাম, তাহলে কি হবে 264। এখন আমরা এই যে তৃতীয় লাইন থেকে যদি আমরা বিয়োগ করি কি দাঁড়াবে, এখানে 10 গ্লাস থেকে 2 গ্লাস রস থাকবে, 2 গ্লাস রস, এখানে বাস ভাড়া মাইনাস হয়ে যাবে, কোনো কিছু বাস ভাড়া থাকবে না, এটা হবে 30 টাকা। তার মানে 1 গ্লাস রস কত হবে 15 টাকা। এই কি চাইছে, তোমার বাস থেকে আসা যাওয়ার ভাড়া কত, এখানে 1 গ্লাস রস 15 টাকা হয়, এখানে 4 গ্লাস রস কত 60 টাকা। তার মানে 2 বারে বাস ভাড়া ইকুয়াল টু 2 বার 132 মাইনাস 60, একটু সংক্ষেপে করে দিলাম। তাহলে একবারের বাস ভাড়া কত হবে, এখানে হবে 72, এখানে 2 36, এটা হলো অ্যান্সার। তাহলে একবারে বাস ভাড়া 36 টাকা। আশা করি বুঝতে পেরেছো, অঙ্কটা কঠিন না, ইজি অঙ্ক। আচ্ছা, এখানে মনীষা, একটা মজার অঙ্ক এটা, মনীষা 256 পৃষ্ঠার নোটবুক কিনেছে। তুলনা প্রথম দিন প্রতিটি পৃষ্ঠায় পেন্সিল দিয়ে দাগ দেয় এবং মনীষা প্রতিটি পৃষ্ঠায় দ্বিতীয় পৃষ্ঠা দাগ মুছে দেয়। পরের দিন তুলনা আবার তৃতীয় পৃষ্ঠা দাগ দেয় এবং মনীষা চতুর্থ পৃষ্ঠা দাগ মুছে দেয়। এভাবে 128 দিন ধরে তুলনা এবং মনীষা দাগ দেওয়া আর মোছা চলতে থাকে। 128 দিন শেষে নোটবুকের কয়টি পৃষ্ঠা দাগ থেকে গিয়েছে? আমরা এখানে একটা বই যদি নেই, এখানে বইয়ের পেজগুলো যদি চিন্তা করি, যে এখানে 256টা পেজ আছে, 256টা পেজ আছে। তো তুলনা প্রথম দিন প্রতিটি পৃষ্ঠায়, প্রথম দিন 256 পেজের প্রতিটি পৃষ্ঠায়, এবং 1 থেকে 256 পেজ পর্যন্ত দাগ দিয়েছে। হ্যাঁ, এটা হলো ফার্স্ট ডে। তাহলে ওই দিন আবার কি করছে, দ্বিতীয় দিনে এসে সেকেন্ড ডে মনীষা করছে দ্বিতীয় পৃষ্ঠা দাগ মুছে দিছে, তার মানে একটা এটা রয়ে গেল কিন্তু। হ্যাঁ, এটা রয়ে গেল, এই দাগটা রয়ে গেল। এরপরে হইল 2 থেকে সে কি করছে, তৃতীয় পৃষ্ঠা দাগ, এই যে পরের দিন আবার তৃতীয় পৃষ্ঠা দাগ দেয় এবং চতুর্থ পৃষ্ঠা দাগ মুছে দেয়। আচ্ছা, পরের দিন কিন্তু আর পুরোটা দাগ দেয় না। এটা আবার বোঝার চেষ্টা করো। মনীষা একটি 256 পৃষ্ঠার নোটবুক কিনেছে। তিন্না প্রথম দিন প্রতিটি পৃষ্ঠায় পেন্সিল দিয়ে দাগ দেয়। প্রথম দিন কিন্তু একদম ফুল পেজটা শেষ, দাগ দেওয়া শেষ, এবং মনীষা প্রতি দ্বিতীয় পৃষ্ঠা দাগ মুছে দেয়। আচ্ছা, এটা দাগ যে মুছে দিছে প্রথম দিনে, এটা ঘটনা ঘটছে। তিন্না প্রথম দিন দাগ দিছে এবং মনীষা প্রতি দ্বিতীয় পৃষ্ঠার দাগ মুছে দিছে, মানে দ্বিতীয় পৃষ্ঠা। তার মানে এখানে আমরা যদি ধরি মনীষা যে দাগ মুছে দিছে 2 নাম্বার, 4 নাম্বার, 6 নাম্বার, এইভাবে আমরা মনে করলাম যে বেজোড়াগুলা থেকে গেল। হ্যাঁ, বেজোড়াগুলা দাগ থেকে গেছে 1, 3, 5, 7, আর বাকি জোড়াগুলা দাগ এটা মুছে দিছে, নো দাগ। আচ্ছা, দ্বিতীয় দিন কি ঘটনা ঘটছে, এটা ফার্স্ট ডে, এটা ফার্স্ট ডে হবে। হ্যাঁ, আচ্ছা, দ্বিতীয় দিন কি ঘটনা ঘটছে, দ্বিতীয় দিন সে পরে কিন্তু প্রথম পৃষ্ঠার দাগ কিন্তু রয়ে গেল, কারণ সে মুছছে কিন্তু 2, 4, 6 দাগ। আচ্ছা, দ্বিতীয় দিন কিন্তু সে একটা পৃষ্ঠা দাগ দিয়েছে। পরের দিন তুলনা আবার তৃতীয় পৃষ্ঠা দাগ দেয়। পরের দিন কি করছে, তৃতীয় পৃষ্ঠা দাগ দিয়েছে, তৃতীয় পৃষ্ঠায় দাগ দিয়েছে, 3 নাম্বার পৃষ্ঠা দাগ দিয়েছে, এবং মনীষা প্রতি চতুর্থ পৃষ্ঠা দাগ মুছে দিয়ে এরপরে 4টা পরপর দাগ মুছে, 4টা পরপর দাগ মুছে দিছে, হোক সামথিং লাইক দ্যাট, এরকম মুছে দিছে। এরপরে তৃতীয় দিনে কি করছে, যেহেতু 1, 3 ধারাটা করছে, এরপরে 5 নাম্বার পৃষ্ঠা
দাগ দিছে এবং পরের দিন থেকে মনীষা প্রতি ৪র্থ পৃষ্ঠার দাগ মুছে দিছে। পরের দিন কি করছে, পরের দিন ৫ নম্বর পৃষ্ঠা, এই যে এখানে ৪র্থ পৃষ্ঠা, এই যে পরের দিন ৩ না আবার ৩য় পৃষ্ঠা দাগ দেয় এবং মনীষা ৪র্থ পৃষ্ঠার দাগ মুছে দিচ্ছে। তারপরের দিন ৫ পৃষ্ঠা দাগ দিছে এবং ও কি করছে, প্রতি আচ্ছা অঙ্কটা আবার করি, নতুন করে করি, এটা একটু মনে একটু একটু মুছে দিচ্ছি জিনিসগুলো। আচ্ছা এটা আমরা অঙ্কটা পরের পেজে নিয়ে আসি। আচ্ছা এখানে ফ্যাক্টটা হলো যে মনীষা এবং তুর্না, মনীষা প্রথম দিন সবগুলো দাগ দিছে এবং তুর্না কি করছে, প্রতি ২য় পৃষ্ঠা দাগ মুছে দিছে। তার মানে এখানে যদি আমরা এইভাবে চিন্তা করি 2 4 6 যোগ 2 5 জোড়া সংখ্যাগুলা মুছে দিছে। তার মানে দাগ থাকে গেল এখানে শুধু 1 পৃষ্ঠা। দ্বিতীয় দিনে সে কি করছে, সে তৃতীয়গুলা দাগ দিছে, প্রতি তৃতীয় 3 6 মনীষা 9 12 15 18 এবং সে দাগ মুছে দিছি 4 8 12 16। তার মানে এখানে তিনটার দাগ থেকে গেল। আচ্ছা পরের দিন যদি সে এখানে কিন্তু প্রতি ৩য় পৃষ্ঠা, তাহলে তার বেজোড়া প্রথম দিন ৩য় দিন, এরপরে পঞ্চম দিনে সে যদি করে, ৩য় দিনে সে যদি করে কি করবে, সে দাগ দিবে আবার 5 সাপোজ ধরলাম প্রতি ৩য় পৃষ্ঠায়, প্রতি ৩য় পৃষ্ঠায়, আর পরের দিনে সে প্রতি ৪র্থ পৃষ্ঠা দাগ দিল। তাহলে এই যে এখানে মনীষা প্রথম দিন প্রতিটি পৃষ্ঠায়, পরের দিন ৩য় পৃষ্ঠায়, আচ্ছা পরের দিন ধরলাম ৫ম পৃষ্ঠার দাগ দিল। তাহলে 5 যোগ 10 যোগ 15 এবং সে মনীষা কি করলো, মনীষা না তুর্না তার 6 নাম্বার এই দাগ দিল 6 12। এইভাবে কিন্তু ও যেটা দাগ দিবে পরেটা, কিন্তু এই আগের যে এটা কিন্তু থেকে যাবে, এটা কিন্তু সে আর মুছতেছে না, এটা কিন্তু থেকে যাচ্ছে। তার মানে আলটিমেটলি দাঁড়াচ্ছে যে 1 থাকবে, 3 থাকবে, 5 থাকবে, এইভাবে একটা ধারা তৈরি হবে, যেটা হবে ধারাটা হবে 128তম দিন পর্যন্ত। হ্যাঁ 3 5 7 9 এইভাবে তারপর ধরে নিলাম n, এখানে 128তম পদ হলো n। আমরা কি জানি 128তম পদের পদসংখ্যা মান আমরা কি জানি যে 128তম পদ হলো n সমান, এটার মান আমরা কি জানি, এটার মান আমরা জানি যে পদসংখ্যা বের করা মান হলো, সূত্র আছে n-তম পদ হলো a প্লাস n মাইনাস 1d। তার মানে a প্লাস n মাইনাস 1d, এখানে 128তম পদ আমরা বের করব। হ্যাঁ n-তম পদ, এর মান হলো 1 প্লাস এখানে 128 মাইনাস 1, এখানে প্রতিপদের পার্থক্য হলো
2 ইকুয়াল টু 1 প্লাস 127 গুণন 2 255। তার মানে 128তম দিনে এসে 255 দাগ দিবে, আর পরেও মুছতে পারবে না। তার মানে সবগুলোই দাগ থাকবে। ক্লিয়ার? তোমরা এখানে দেখো, এখানে কিন্তু সে 1 নাম্বার দাগ দিবে, এরপরে সে মুছবে, 3 নাম্বার দাগ দিবে, সে এরপরে সে মুছবে, 5 নাম্বার দাগ দিবে, এরপরে সে মুছবে, 7 নাম্বার দাগ দিবে, এরপরে সে মুছবে, সে কিন্তু মুছতেই থাকবে। 9 নাম্বার দাগ দিবে, এরপরে সে মুছতে থাকবে, মুছতে থাকবে, মুছতে 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 লাস্টে গিয়ে সে 128তম দিনে গিয়ে কি করবে? 128তম দিনে গিয়ে সে 255 নাম্বারটাতে দাগ দিবে, কিন্তু তখন তার পরেরটা যে মুছবে মোছার থাকবে না। তার মানে সবগুলোই দাগ থাকবে। অঙ্কটা মজার আছে, ইন্টারেস্টিং। আচ্ছা, এখানে 16 জনের একটি দাবার টুর্নামেন্ট, প্রতি রাউন্ডে একে অপরের সাথে 3 বার করে খেলে। যদি প্রতি রাউন্ডে অর্ধেক প্রতিযোগী বাদ পড়ে যায়, তবে টুর্নামেন্ট বিজয়ী নির্বাচনে মোট কতটি ম্যাচ হবে? আচ্ছা, আমরা রাউন্ডগুলো চিন্তা করি আগে। হ্যাঁ, প্রথমে আগে এটা ভাবি যে 16 জন যদি একে অপরের সাথে খেলে তাহলে ম্যাচ কটা হয়। এটার একটা ফর্মুলা আছে। এটার ফর্মুলা হলো n ইন্টু n-1 ডিভাইডেড বাই 2, ম্যাচ খেলার ফর্মুলা। যদি 16 জনের টিম হয় তাহলে 16 গুণন 15 ভাগ 2, এখানে কাটা যায় 8 সমান সমান 8 15 120, তাহলে 120টা ম্যাচ হবে। তার মানে এখানে প্রথম রাউন্ডে 16 জনই একে অপরের সাথে খেলবে। এখানে একটা করে ম্যাচ হলে 120টা ম্যাচ হবে। তার মানে ম্যাচ হবে 120 গুণন 3, 360টা ম্যাচ হবে কিন্তু। হ্যাঁ, দ্বিতীয় রাউন্ডে এসে টিম থাকবে 8টা, তাহলে 8 গুণন 7 ডিভাইড বাই 2, তাহলে ম্যাচ কটা হবে? 4, 4 7 28। তাহলে দ্বিতীয় রাউন্ডে একটা করে ম্যাচ হলে 28, 3টা ম্যাচ হলে 3 8 24 4, 3 2 6 এই 84টা। দেখো এখানে কি বলছে, 16 জনের একটি দাবা টুর্নামেন্টে প্রতি রাউন্ডে প্রত্যেকে একে অপরের সাথে 3 বার করে খেলে। প্রতি রাউন্ডে অর্ধেক প্রত্যেকে বাদ পড়ে যায়। টুর্নামেন্টে বিজয়ী নির্বাচনের মোট কতটি ম্যাচ হবে? আচ্ছা, এরপর আমরা ধরলাম তৃতীয় রাউন্ড মানে সেমিফাইনাল 4 জনের। এটা খেলবে কয়জন? 4 জন। তাহলে 4 গুণন 3 ডিভাইড বাই 2, 2, এখানে ম্যাচ হবে 6। তার মানে 3টা করে ম্যাচ হলে 18টা ম্যাচ হবে। এটা কয়জনের ছিল? 4 জনের। এবার আসবে চতুর্থ রাউন্ড মানে ফাইনাল রাউন্ড। ফাইনাল রাউন্ড হবে 2 জনের ম্যাচ। 2 জনের ম্যাচে 2 জন একজন একসাথে 3টাই ম্যাচ খেলবে, আর বেশি তো খেলতে পারবে না। 3, তাহলে টোটাল যোগফল কত আসতেছে? 3 8 11 4 15 0 15 0 15 5, হাতের 1 2 8 10 আর 6 16 6, হাতের 1 4, 465টা ম্যাচ হবে। ম্যাথ অলিম্পিয়াডে ক্যালকুলেটর নিতে দেয় না, সুতরাং ক্যালকুলেটর ছাড়া আমরা অঙ্ক করবো। আচ্ছা, এরপরে এটা তো করলাম। নেক্সট হলো লাস্ট অঙ্ক এই বোর্ডের, এই অঞ্চলের। ABCD বর্গে AB সমান 6, AB সমান 6, DCF সমদ্বিবাহু ত্রিভুজ, DCF এটা সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ। এটা 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 3টাই সমান। EABর মধ্যবিন্দু, EABর এটা হলো মধ্যবিন্দু। তার মানে এটা যদি 6 হয় তাহলে এইটুকুর মান আছে 3, এইটুকুর মান আছে 3। আমরা এইভাবে ধরে নিলাম, যেহেতু AB সমান 6 বলছে, আর এটা বর্গ, তার মানে এগুলাও 6, এগুলাও 6, তার মানে এটাও 6, এটাও 6, এটাও 6, এটাও 6, এটাও 6। ওকে,
ইএফ এবং এডি সমান্তরাল, এডি এবং ইএফটা সমান্তরাল। ছায়াকৃত অংশের ক্ষেত্রফল, এই যে ছায়াকৃত অংশ, এই যে দুইটা ছায়াকৃত অংশের ক্ষেত্রফল হইল a মাইনাস বি ইন্টু √3, a প্লাস বি এর মান নির্ণয় করতে বলছে। আচ্ছা, আমরা ছায়াকৃত অংশের ক্ষেত্রফল বের করার আগে আমাদের কি করতে হবে? এইটার ক্ষেত্রফল বের করতে হবে, এইটার ক্ষেত্রফল বের করতে হবে, করে পুরোটার ক্ষেত্রফল থেকে বিয়োগ দিলেই বের হবে। তাহলে আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা কি জানি? দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে বর্গের ক্ষেত্রফল কি হবে? বর্গের ক্ষেত্রফল হবে, যেহেতু দৈর্ঘ্য গুণন প্রস্থ, দৈর্ঘ্য 6 প্রস্থ 6, তার মানে 6² ইকুয়াল টু একটা পেয়ে গেলাম, 36 পেয়ে গেলাম। ওকে, এটা ক্ষেত্রফল কি করব? এটা আমি ধরে নিলাম এটা একটা ত্রিভুজ। এটা একটা ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। এটা ভূমি, এটা উচ্চতা। তাহলে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, তার মানে এ ডি ই ত্রিভুজ ইকুয়াল টু হাফ, আমরা ভূমি এডি ধরি 6, একই কথা, এই সমান 3, তাহলে কত হবে? 9। তাহলে বিইসি এটা ক্ষেত্রফল কি হবে? 9, বিইসি ইকুয়াল টু 9। এখন এটুকুর ক্ষেত্রফল বের করবো আমরা, এটুকুর ক্ষেত্রফল বের করবো। এখন এইখানে আমরা একটা লম্ব আঁকি, যেহেতু সমবাহু ত্রিভুজ, একটা লম্ব আঁকি। লম্ব আঁকলে এইটা হবে লম্ব, এখানে অর্ধেক করে দিবে, তার মানে এটা 3 হবে, এটার মান আমরা জানি এটা 6 হবে। তাহলে এটার মান আমরা কি পাবো? আমরা সমকোণী ত্রিভুজের সূত্র থেকে আমরা কি জানি? DF হোল স্কয়ার ইকুয়াল টু, তোমরা হয়তো অনেকে ক্লাস 3-তে পড়ো, ক্লাস 4-এ পড়ো, 5-এ পড়ো, 6-এ পড়ো, অনেকে হয়তো সূত্রগুলো জানবা না, এই জন্য এইগুলো শিখতে হবে। তো আমার একটা বেসিক ম্যাথমেটিক্স কোর্স আছে, যেটাতে আমরা একদম ম্যাথের টোটাল 44টা চ্যাপ্টার একদম বেসিক ফান্ডামেন্টালটা শেখাবো, দেন আমরা এই প্রশ্নগুলো করব। তাদের জন্য এটা খুবই হেল্পফুল হবে। আদারওয়াইজ যারা এই সূত্রগুলো জানো না, কোন ত্রিভুজগুলো ভালো করে এখনো শেখো নাই, তাদের জন্য কিন্তু রিলেট করা একটু কঠিন হবে। যাক, আমরা অঙ্কে আসি। তাহলে ডিজি স্কোয়ার প্লাস এফজি স্কোয়ার, ডিএফ স্কোয়ার কত? 36 ইকুয়াল টু ডিজি স্কোয়ার আমরা 9 জানি, 3 9, আর এফজির মানটা আমরা বের করব। তারপর এফজি স্কোয়ার ইকুয়াল টু 27, এফজি ইকুয়াল টু কত? √27 দিলে 9 ইন্টু 3, তার মানে 3 ইন্টু √3। আমরা এখন টোটাল সমীকরণটা যদি করি, কি দাঁড়ায়? যে এ ই ডি ত্রিভুজ যোগ বি ই সি ত্রিভুজ যোগ ডিএফসি। আচ্ছা, এখানে ডিএফসি ক্ষেত্রফলটা বের করা হয় নাই। ডিএফসি ত্রিভুজ ইকুয়াল টু হাফ গুণন ভূমি গুণ উচ্চতা, তাহলে হাফ এখানে ডিসি ইন্টু এফজি, তার মানে হাফ ডিসি হলো 6, আর এফজি মান কত বের হয়েছে? 3 ইন্টু √3, তাহলে 3 = 9 ইন্টু √3। এখানে তার কি হবে? এফডিসি ত্রিভুজ যোগ ছায়া সমান এ বি সি ডি। এখন আমরা এইটার মান আর এটার মান, দুইটার মান আমরা কি পাইছিলাম? এই যে 9, প্রথমে আমরা যেটা রাখলাম 9 9 18, আর এটার মান কত পাইলাম? 9:√3 প্লাস ছায়া ইকুয়াল টু 36। তা ছায়ার মান কি দেওয়া আছে? a মাইনাস বি ইন্টু √3, a মাইনাস বি ইন্টু √3 ইকুয়াল টু 36 - 18 - 9 ইন্টু √3।
সমান সমান এখানে 18 মাইনাস 9 ইন্টু রুট 3। যেহেতু এখানে এ বির মান ভগ্নাংশ আসা পসিবল না, এইখানে এর মান আমরা 18 ধরবো, বির মান আমরা 9 ধরবো। 9 ধরলেই হয়ে যাবে। তাহলে এ সমান 18, বি সমান 9। অতএব এ প্লাস বি ইকুয়াল টু 18 9 27। আশা করি বুঝতে পেরেছো। হয়তো যারা এই ধরনের ফর্মুলাগুলো জানো না বা আগের অঙ্কগুলো করো নাই, তাদের জন্য একটু কঠিন হবে। তাদের জন্য অবশ্যই বেসিক যে ফান্ডামেন্টাল যে জিনিসগুলো, এগুলো হয়তো শিখে আসতে হবে, দেন তুমি ভালোভাবে করতে পারবা। তো থ্যাংক ইউ, দেখা হবে নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম।